সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের সংবাদপত্র দেখার আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সবাইকে। অর্থনীতিবিদ মামুন রশিদ রয়েছেন আমাদের সঙ্গে। স্বাগত মামুন ভাই আপনাকে। ইত্তেফাকের শিরোনাম হচ্ছে মের দ্বিতীয়ার্ধে ফের বাড়বে তাপমাত্রা, পদ্মায় পানি নেই, 3 মাস শেষ পাম্প বন্ধ। মানবজমিন রাজধানী জুড়ে বিদ্যুৎ চুরির মহোৎসব, বয়স নিয়ে কি হচ্ছে সরকারি চাকরিতে প্রবেশ। সমকাল, সারি সারি বহুতল ভবন একটিরও নেই নকশা, সংসদ নির্বাচনের বিরোধ উপজেলার ভোটে। আমাদের সময় ঢাকার 62 পুকুরের 50টি বিলীন, প্রত্যেককে সচ্ছল করতে কাজ করছে সরকার, মত বিনিময়কালে প্রধানমন্ত্রী। যায় দিন মূল্যস্ফীতির ঝুঁকি বাড়ছে, প্রত্যেক মানুষকে আর্থিকভাবে সচ্ছল করতে কাজ করছি। আজকের পত্রিকা ভালো উদ্যোগে মন্দের ভয়, সাবেক এমপি রত্নার গাড়িতে এখনও সংসদের লোগো। কালবেলা এবারও ডেঙ্গু জ্বরের সংখ্যা, প্রস্তুতি কম, ঢাকার 2 সিটির শুধুই আওয়াজ। দেশ রূপান্তর অস্ত্র ভাড়ায় খাটাচ্ছে আরশা, 52 বছরও আইন হয়নি। সময়ের আলো, শিল্প খাতে শনির দশা, রাফা ঘিরে ফেলেছে ইসরায়েলের ট্যাঙ্ক। খবরের কাগজ, বিনিয়োগকারী কমেছে 14 লাখ, আরও 3 দলকে নির্বাচনে যেতে বলেছিল যুক্তরাষ্ট্র। মানব কণ্ঠ, ভোটের হিসাব মিলছে না কিছুতেই, মানুষকে আর্থিকভাবে সচ্ছল করতে কাজ করছে সরকার। প্রতিদিনের বাংলাদেশ, জিপিএ 5 পেয়েও ভর্তি পরীক্ষায় এত ফেল, শুধু বর্তমান নয় ভবিষ্যতের জন্য কাজ করছি। আলোকিত বাংলাদেশ, ভোটার উপস্থিতি বাড়াতে উদ্যোগ নিচ্ছে না ইসি, শুধু বর্তমান নয় আগামীর জন্য কাজ করছি। করতোয়া বাড়বে বিদ্যুতের দাম, বাজারে নাকাল ক্রেতা। টিভিএস স্যাটারডে, নো মোর রেট্রোক্টিভ ট্যাক্সেস, এনবিআর প্ল্যান্স ফর ফরওয়ার্ড লুকিং ট্যাক্স সিস্টেম। ফিনান্সিয়াল এক্সপার্ট, ডলার ড্যাশ ফুয়েলস লোকাল কারেন্সি ক্রাঞ্চ ইন ব্যাংকস। অর্থনীতির খবরই অনেক কাগজে, শিরোনাম যা দেখছি সেই শিরোনামে অর্থনীতির গতি প্রকৃতি নিয়ে অনেকেই উদ্বেগ প্রকাশ করেছেন, রাজনীতিবিদরাও। অর্থনীতিবিদরা তো বলছেনই। তো আপনারা যারা অর্থনীতিবিদ, আপনারা তো এই অর্থনীতি সম্পর্কে কোথায় কি হচ্ছে, কোথায় কি হবে এবং কোন দিকে যাবে অর্থনীতি, সেটা নিয়ে আপনারা গবেষণা করছেন, দেখছেন। আপনার কি মনে হয় এই মুহূর্তে আমরা কোথায় দাঁড়িয়ে আছি? ধন্যবাদ। এটা তো অনেকদিন যাবতেই, ধরুন অর্থনীতির যে দুটি মূল সমস্যা, যেটি বাংলাদেশ ব্যাংকও স্বীকার করেছে এবং যতটুকু কম করে হলো মহান জাতীয় সংসদে অর্থনীতির বিষয়গুলো আলোচিত হয়, সেগুলোর মধ্যে প্রধানত তো বলা হচ্ছে মূল্যস্ফীতির কথা। মূল্যস্ফীতির কারণে যে বিগত প্রায় 22 মাস ধরে যে 9-এর উপরে মূল্যস্ফীতি রয়েছে এবং খাদ্য মূল্যস্ফীতি 10-এরও উপরে, সেই ক্ষেত্রে এবং মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্তের যে কনজামশন বাস্কেটে যে সমস্ত আইটেম থাকে, সেইগুলার যদি শুধু আলাদা করে আমরা যে 9টি পণ্যের ব্যাপারে বাণিজ্য মন্ত্রণালয় বিভিন্ন সময় সাবধানবাণী, হুঁশিয়ারি কিংবা নজর কাড়ার চেষ্টা করেছে, সেই বাস্কেট ধরে যদি ওয়েটেড অ্যাভারেজ আমরা ধরি, মূল্যস্ফীতি আরও বেশি। মূল্যস্ফীতি একটি সমস্যা। আরেকটি সমস্যা বলা হচ্ছে আমাদের মতো বিকাশমান অর্থনীতিতে মানে অর্থের অভাব, মূলত বিদেশি অর্থের অভাব, বৈদেশিক মুদ্রার অভাব। সেইটা রিজার্ভের যে অধোগতি হোক কিংবা আমাদের অনেকটা রেমিটেন্স, প্রবাসীদের পাঠানো রেমিটেন্স হুন্ডি হয়ে চলে যাচ্ছে, কিংবা এক্সপোর্ট একটা জায়গায় দাঁড়িয়ে আছে কিংবা আকাঙ্ক্ষিত পর্যায়ে বাড়ছে না, বাড়লেও এক্সপোর্টের যে প্রসিড প্রত্যাবাসন হচ্ছে না, এক্সপোর্টের যে আয় সেটা ঠিক সময় আসছে না। সেইটার জন্য আবার দুটি বিষয়কে তার সাথে দায়ী ছিল আর্থিক খাতের ভঙ্গুরতা, আর্থিক খাতের ঝুঁকি, আর্থিক খাতের খেলাপি ঋণ, আর্থিক খাতে বেনামি ঋণ। তো সেইগুলাকে যেটা প্রপেল করেছে বেশি, সেইটা আবার দুইটা কালপিটকে দায়ী করা হয়েছে। সেই দুইটা কালপিটের সাথে আবার কেন্দ্রীয় ব্যাংকের নিষ্ক্রিয়তাকেও অনেকে দেদীপ্যমান করে তুলে এনেছেন। এমনকি বিশ্বব্যাংক, IMF তাদের পজিশন পেপারে কিন্তু এই দুটি ব্যাপারকে চিহ্নিত করেছে। একটি হচ্ছে
ওই যে তৎকালে 9-6 সুদের হার, এটি আরেকটু হচ্ছে টাকা ডলারের বিনিময় হারকে অনেকদিন যাবৎ ধরে রাখা, ধমকিয়ে, যেটাকে অনেক সময় কেন্দ্রীয় ব্যাংক সফট করে বলে মরাল সুয়েশন, আমরা প্রভাবিত করার চেষ্টা করছি পজিটিভলি। আর 9-6 যে কোনো মূল্যে 9-এর ঊর্ধ্বে উঠতে দেওয়া হবে না, 6-এর ঊর্ধ্বে, সেদিকে আমানতকারীরা যেমন ক্ষতিগ্রস্ত হয়েছে, প্রচুর টাকা নিয়ম বহির্ভূতভাবে ক্যাপিটাল মার্কেটে চলে গিয়েছে, অন্য জায়গায় চলে গিয়েছে, যে টাকা সস্তা ছিল, ব্যাংকার আমানত বাড়েনি, অনেকে আমানত থেকে যারা ভিত্তি করে যার জীবনযাপন করেন, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তারা, নিম্ন আয়ের মানুষরা, তারা ক্ষতিগ্রস্ত হয়েছে। তেমনকি 9% যারা টাকা নিয়েছিল তারাও আবার কিন্তু কি করেছে, তারা যেহেতু সরকারের অনেকটা কাছাকাছি সম্প্রদায় কিংবা ব্যবসা সম্প্রদায়, আপনি জেনেছেন ইতিমধ্যে আমাদের মহান সংসদেও রাজনীতিবিদরা ব্যবসায়ী, ব্যবসায়ীরা রাজনীতিবিদ। তো ইতিমধ্যে এই বেশ কয়েক বছর যাবৎ সেই ক্ষেত্রে তারা এই যে 9-এর উপর উঠতে দিবে না, আবার এই কোভিড কিংবা বিশেষত রাশিয়া ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে যে আবার তারা ক্লাসিফিকেশনের যে নর্ম 3 মাস থেকে 9 মাস করেছিল, যার ফলে ব্যাংকগুলোর মধ্যে কিন্তু টাকা আসছিল না। সেই ক্ষেত্রে ব্যাংকগুলোতে নগদ অর্থেরও একটা সংকট দেখা দিয়েছে। সামগ্রিকভাবে এগুলা আমদানিকে লাগাম টেনে ধরা হয়েছিল যে আমদানি কমাতে হবে, মানে অনাবশ্যক আমদানি কমাতে গিয়ে অত্যাবশ্যক আমদানি কমে যাওয়াতে এখন আমরা বিরাটভাবে হুমকির সম্মুখীন। আপনি দেখেছেন যে মানে অক্টোবর ডিসেম্বর গেল বছরে এই যে ত্রৈমাসিক, এই অর্থ বছরের মধ্যে দ্বিতীয় ত্রৈমাসিকে আমাদের কিন্তু জিডিপির গ্রোথ অনেক কমে গেছে, 4%-এরও কমে চলে গিয়েছে। তো সামগ্রিকভাবে আমাদের একটা তো তারল্যের ব্যাপার, অর্থনীতির চাকাকে কিভাবে শক্তিশালী করে রাখবো, আরেকটি বিষয় হচ্ছে আমাদের নিকট ভবিষ্যতে কি হবে। বারবারে আমরা শুনতে পেরেছি আগের অর্থমন্ত্রী, এমনকি বর্তমান অর্থমন্ত্রী থেকেও গভর্নর মহোদয় আগে বেশি বলতেন, এখন একটু কম বলছেন, সেটা হচ্ছে যে সবকিছু ঠিক হয়ে যাবে। এই এখন শোনা যাচ্ছে আগামী 1.5 বছর একটু কষ্ট করলে অর্থনীতিতে অনেক কুশন জমা হয়েছে। কুশনগুলো বলা হচ্ছে এগ্রিকালচারাল প্রোডাকশন, আমাদের রেমিটেন্স মোটামুটি ঠিক আছে, আমাদের এক্সপোর্ট মোটামুটি ঠিক আছে। আগামী 1.5 বছর যদি আমরা চলতে পারি তাহলে আমরা নাকি ঠিক হয়ে যাব। এইদিকে আবার বিরাট সমস্যা হচ্ছে আমাদের রাজস্ব আয়। রাজস্ব আয় বাড়ছে না, এবং ডলারের মানে টাকার ডলারের বিপরীতে অবমূল্যায়ন সত্ত্বেও যদিও কিছুটা কাস্টম ডিউটি বেড়েছে, তারপরেও কিন্তু প্রাইসের উপরে ট্যারিফ যেহেতু বেড়েছে এই কারণে ভিত্তিক, তারপরেও কিন্তু সরকারের মানে প্রয়োজনীয় অর্থায়ন প্রকল্প অর্থায়নগুলো করা যাচ্ছে না, সরকার টাকা পাচ্ছে না। আবার অন্যদিকে সরকারের আকার যেহেতু কমানো যাচ্ছে না, সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি যেহেতু থামানো যাচ্ছে না, সেই ক্ষেত্রে সরকারের কিন্তু বেশ কিছু টাকার সংকট হচ্ছে। সরকার কিন্তু মানে অপচয়ের হাতে লাগাম টেনে অন্যান্য প্রাধিকার যুক্ত প্রকল্পগুলোতে টাকা দিতে পারছে না, কিংবা নতুন নতুন জায়গায় যেখানে শিক্ষা, স্বাস্থ্যসেবায়, সামাজিক সুরক্ষা বেষ্টনীতে টাকার প্রয়োজন, সেখানে প্রয়োজনীয় টাকার অর্থের প্রবাহ নিশ্চিত করতে পারছে না। এই অবস্থায় কি দাঁড়াবে তাইলে? এই অবস্থায় তো আপনি শুনেছেন IMF মিশন এসেছিল, ওয়ার্ল্ড ব্যাংকের তো মানে বিরাট অফিস রয়েছে এখানে, তারা বিভিন্ন সেক্টরাল রিভিউ করে ইতিমধ্যে দেখা গিয়েছে যে এটা আসলে একটা প্রায় একটা এখনো ভঙ্গুর হয়নি। ওই যে কুশনগুলোর কথা বললাম, এই কারণে হয়তো, কিন্তু প্রায় একটা ভঙ্গুরতার দিকে এগুতে পারে। তারপর হচ্ছে যে আমাদের যে নীতির কন্টিনিউটি, পলিসি কন্টিনিউটি, কিংবা অন্যদিকে একটু দুঃখজনক হলেও সত্য বলতে হয় পলিসি প্যারালাইসিস, সেটা হচ্ছে যে এইটার কারণে ইমপ্লিমেন্টেশনও থমকে দাঁড়িয়েছে। মানে সবগুলো সিদ্ধান্ত প্রায় মানে জোর করে একজনের দিকে ধাবমান করে দেওয়া হচ্ছে। তো তখন যদি কোথাও কোনো ক্র্যাক করে, সেই ক্র্যাকটা কিন্তু মানে আগ্নেয়গিরির অগ্নুৎপাতের মতো কিংবা হঠাৎ করে ভূমিকম্পের মতো বেশ বড় একটা
সুনামের মতো নেমে আসতে পারে। যেহেতু আমাদের নজরদারি প্রতিষ্ঠানগুলো শক্তিশালী না, বিচারিক প্রতিষ্ঠানগুলো শক্তিশালী না, জবাবদিহি প্রতিষ্ঠানগুলো শক্তিশালী না, এই কারণে ছোট্ট একটা ছিদ্র যদি হয়ে আস্তে আস্তে যদি ক্র্যাক করে বিরাট একটা ছিদ্রে রূপান্তরিত হতে পারে, তখন কিন্তু এটা বিয়ন্ড কন্ট্রোলও চলে যেতে পারে। এই অবস্থার মধ্যে দিয়েই আপনার ডলারের দাম বৃদ্ধি করা হয়েছে। যারা সমালোচকরা অথবা অর্থনীতিবিদরা যেটা বলছেন যে এই সিদ্ধান্ত মানে অনেকটা আত্মঘাতী, আপনার কি মনে হয়? এটা দুটি কারণে সমর্থনযোগ্য। আবার বাংলাদেশে যেভাবে নজরদারি চলে, বাজার নজরদারি, বাজার ব্যবস্থাপনা হয়, সংসদে যেভাবে মানে সাধারণ লোকজনের বিপক্ষে গিয়ে সিদ্ধান্তগুলো গৃহীত হচ্ছে, কিংবা একটি বিশেষ গোষ্ঠীর পক্ষে সিদ্ধান্ত গৃহীত হচ্ছে, কিংবা সরকারের সিদ্ধান্তগুলো যেহেতু বিশেষ করে একটি গোষ্ঠীকে সহায়তা করছে, সেই ক্ষেত্রে ভালো দিকটা হচ্ছে কি যে আপনি দেখেছেন আমাদের কিন্তু বেশ কিছু প্রবাসীদের আয় ডলারে আসছে না। রাষ্ট্র এবং সরকার, সরকারি কোষাগার বঞ্চিত হচ্ছিল। সেক্ষেত্রে আমরা অনেকদিন যাবতই বলছিলাম, অনেকেই বলছিল, বিশ্বব্যাংক বলছিল, আন্তর্জাতিক মুদ্রা তহবিল বলছিল যে ডলার টাকার বিনিময় হারকে বাজার ভিত্তিক করা। সেই ক্ষেত্রে আপনি মাঝখানে লক্ষ্য করেছেন যে 110 টাকায় ধরে রাখার ফলে তারপরে কিন্তু এক্সপোর্টাররা তাদের ডলারটা আনছিল না, এবং যারা আনছিল তারা ব্যাংকগুলোকে হুঁশিয়ারি করে দিচ্ছিল, বড় বড় এক্সপোর্টাররা, যে তারা এই ডলারটা তারা অন্য জায়গায় যাতে বিক্রি করতে পারে। তারা অন্যান্য আমদানিকারকরা যারা 120 টাকা 122 টাকা, ভোগ্যপণ্যের আমদানিকারকরা 125 টাকা দিতে রাজি ছিল, তাদের কাছে ডলারটা বিক্রি করছিল। যার ফলে কালো অর্থনীতি উৎসাহিত হচ্ছিল, ছায়া অর্থনীতি উৎসাহিত হচ্ছিল। এটি আলটিমেটলি কিন্তু কোনো অর্থনীতির জন্য ভালো না, বিকাশমান অর্থনীতির জন্য ভালো না। সেই অর্থ থেকে, সেই প্রেক্ষিত থেকে আমরা যে 117 টাকা করা হয়েছে, কিংবা কলিং প্যাক করা হয়েছে, কিংবা অনেকটা বাজারের উপরে ছেড়ে দেওয়া হয়েছে একটা লিমিটেড পর্যায়ে হলেও, সেই ক্ষেত্রে আমরা মনে করছি এখন ওই যে মেইন স্ট্রিমিং দ্য ইকোনমিটা উৎসাহিত হতে পারে। রপ্তানিকারকরা হয়তো এখন ডলারটা নিয়ে আসবে যদি ঠিকভাবে ম্যানেজ করা যায় বাজারকে, কিংবা যারা নাকি হুন্ডিতে টাকা পাঠাচ্ছিল তারা হয়তো অফিসিয়ালি টাকা পাঠানোর ক্ষেত্রে অনেকটাই উৎসাহিত হবে। আপনি যদি ইনসেনটিভ থাকে 118 টাকা, আমি বৃহস্পতিবারে দেখেছি প্রতিষ্ঠানগুলো ডলার কিনছিল, বাণিজ্যিক ব্যাংকগুলো, সেই ক্ষেত্রে অফিসিয়াল রেটে, তারপর ইনসেনটিভটা থাকলে আমরা হয়তো দেখতে পারবো কিছুটা সনাতনী কায়দায় আমাদের রেমিটেন্স বেড়েছে, রপ্তানি এসেছে, এবং রপ্তানিকারকরাও আগে যেমন ওই যে বাড়তি টাকাটা আমদানিকারকদের কাছে বিকৃত প্রসিডটা নিজের ব্যক্তিগত অ্যাকাউন্টে নিয়ে নিচ্ছিল, এইটা হয়তো কোম্পানির অ্যাকাউন্টে যাবে, তাহলে মেইন স্ট্রিমিং ট্যাক্স অ্যাকাউন্টগুলো আর একটু স্বাচ্ছন্দ্য পাবে, এটা মনে করা হচ্ছে। আর বিপরীতে যেটা বলা হচ্ছে, যেভাবে বাজার চলছে এভাবে যদি বাজার চলে, কিংবা কোয়াজাই সিন্ডিকেট নজরদারি যদি দুর্বল হয়, প্রতিষ্ঠানগুলো যদি বিচার না করতে পারে কারো, কোনো কালপিটের, কোনো ডিফল্টারের, তখন কিন্তু কি হবে, তখন একদিকে হবে মূল্যস্ফীতি আরো বেড়ে যেতে পারে। আর দ্বিতীয় হচ্ছে সুদের হার যদি বেড়ে যায়, যেটা নাকি বাজার হাতে ছেড়ে দেওয়া হবে বলা হচ্ছে, অতীতেও কিন্তু আমরা 15-16 সুদের হার দেখেছি। যার ফলে কি হয়, ওই ক্ষুদ্র এবং মাঝারি ব্যবসায়ীরা, বড়রা হয়তো আবার রেয়াত চাইবে, আবার ক্লাসিফিকেশনের রুলস মানে গাইডলাইনগুলোকে চেঞ্জ চাইবে, কিংবা এক্সটেনশন চাইবে। ছোটরা কিন্তু বেশি টাকা পাবে না, সরাসরি কিন্তু আমাদের এমপ্লয়মেন্ট, ইনভেস্টমেন্টের উপরে প্রভাব পড়বে। আপনার দৃষ্টিতে এই সংকট উত্তরণের পথ কি? এই সংকট উত্তরণের পথ হচ্ছে আমাদের রাজস্ব বাড়ানো, সংস্কার আগেও বলেছি, তেমনটি সরকারের আকার কমানো যায় কিনা, সরকারের ব্যয় কমানোর ক্ষেত্রে কোনো ধরনের অভিনবত্ব আনা যায় কিনা, এবং কেন্দ্রীয় ব্যাংকে ব্যাংকিং খাতে শৃঙ্খলার জন্য আরও কিভাবে আমরা মানে আইন কানুন করার জন্য ছেড়ে দিব, এবং পলিটিক্যাল টলারেন্স দ্বারা যাতে, তথাকথিত পলিটিক্যাল টলারেন্স দ্বারা যাতে কেন্দ্রীয় ব্যাংকের মতো স্বাধীন কিংবা কোয়াজায় স্বাধীন, অন্তত আকাঙ্ক্ষিত পর্যায়ে হলেও তারা যাতে নিজের মতো করে কাজ করতে পারে, এবং
সরকারের প্রাধিকার যুক্ত প্রকল্পগুলো বাস্তবায়নে যাতে আরো অভিনবত্ব আসে, আরো কৃচ্ছতা সাধন করা যায়, এবং সরকার যাতে জোরের সাথে, যে আপনি দেখেছেন কর্ণফুলী টানেল, পদ্মা সেতুতে রেল সংযোগ, এগুলা কিন্তু একটা শ্বেত হস্তি হিসাবে আবির্ভূত হচ্ছে। এবং এমনকি আপনি দেখেছেন এখনো আমাদের কিন্তু এলিভেটেড এক্সপ্রেসওয়েতে আকাঙ্ক্ষিত পর্যায়ে ট্রাফিক হচ্ছে না। তখন আমরা যে টাকাটা ফেরত দিব, টাকাটা ফেরত দেওয়ার ক্ষেত্রে যদি আমরা অ্যাকশন না করতে পারি, আপনি দেখেছেন, এবং স্বাভাবিকভাবে যদি প্রকল্প সহায়তা না বাড়ে, তাহলে কিন্তু আমরা এক সময় গিয়ে আমরা যদি টাকাটা ফেরত দিতে ব্যর্থ হই, তখন কিন্তু আমাদের মানে অন্যান্য বেশ কিছু দেশের উদাহরণ, আফ্রিকা কিংবা এশিয়ার এক দুটি দেশের উদাহরণ আমাদের উপরেও প্রযোজ্য হতে পারে। কিন্তু এখন যে অবস্থায় যাচ্ছে, তার মানে অনেকেই, বিশেষ করে যেটা আপনি বললেন যে অনেকেই, যেমন বিদ্যুৎ প্রতিমন্ত্রী আজকেই বলেছেন যে এই যেহেতু ডলার মূল্য বৃদ্ধির কারণে আপনার এই বিদ্যুতের দাম আবারও হয়তো বাড়বে। অবশ্যই আপনি জানেন যে জ্বালানির দাম বাড়বে, জ্বালানির দাম বাড়বে। আমরা তো একটা বিশাল সাইকেলে পড়ে গেছি। আমরা এক সময় বিদ্যুৎ উৎপাদন বাড়াতে চেয়েছিলাম, বিদ্যুৎ উৎপাদন বাড়াতে বাড়াতে তখন তাদেরকে আকৃষ্ট করার জন্য ক্যাপাসিটি পেমেন্টের ব্যবস্থা করেছিলাম। বিদ্যুৎ উৎপাদন জেনারেটিং ক্যাপাসিটি প্রায় 26,000 মেগাওয়াট। তারপর আপনি দেখেছেন সেখানে আমরা সর্বোচ্চ বিদ্যুৎ নিতে পেরেছি 14,000 মেগাওয়াটের মতো। এভারেজ বিদ্যুতের থ্রুপুট হচ্ছে 9,000 মেগাওয়াট। এই যে অ্যাক্সেস ক্যাপাসিটির জন্য বাধ্যতামূলকভাবে আমরা ক্যাপাসিটি পেমেন্ট দিতে হচ্ছে। ক্যাপাসিটি পেমেন্ট গেল অর্থ বছরে দিয়েছি 26,000 কোটি টাকা। টাকা নাই তার মধ্যে আমরা আবার সাহস করে রিনেগোশিয়েট করতে পারছি না। ভারত কিন্তু, ভারতের মতো আরো অনেকগুলো দেশ এই যে ক্যাপাসিটি পেমেন্ট, মাননীয় প্রধানমন্ত্রী ঠিকই বলেছেন, কিন্তু জাতীয় প্রয়োজনে কিন্তু ব্যবসায়ীদের ডেকে নিয়ে আমাদের পাশের দেশেই 2-3টি বিদ্যুৎ প্রকল্পে যেখানে ক্যাপাসিটি পেমেন্টকে তারা রিনেগোশিয়েট করতে পেরেছিল। তো আমরা কিন্তু এগুলার পথে যেতে পারছি বলে আমার মনে হচ্ছে না। তো বিদ্যুৎ প্রতিমন্ত্রী যথার্থই বলেছেন আমাদের জ্বালানি তেলের দাম বাড়বে, আমাদের জ্বালানি তেল সংজাত যে বিদ্যুৎ উৎপাদন তার দাম বাড়বে। এখন IMF এর তো একটা খড়গস্ত রয়েছে যে বাজার ভিত্তিক করা, কোনো সাবসিডি কমাইতে হবে, মানে ভর্তুকি না কমালে আর কোনো পথ নাই। হয় তোমার রাজস্ব বাড়াতে হবে, রাজস্ব যদি তুমি ড্রামাটিক্যালি না বাড়াতে পারো, তুমি সকল ভর্তুকি কমাইতে হবে। রাজস্ব বাড়াবে কিভাবে? খাত কি অবস্থা? খাত রয়েছে, কিন্তু আমরা তো রাজস্বের যে ট্যাক্সের ওয়েবার দিচ্ছি প্রচুর, সেগুলা অনেকগুলো ওয়েবার দেওয়া হচ্ছে, এক্সাম্পশন দেওয়া হচ্ছে রাজনৈতিক বিবেচনায়। এবং আমি এক সময় দেখেছি মহামান্য রাষ্ট্রপতির অফিস থেকেও এই ট্যাক্স এক্সাম্পশনের জন্য মানে চরম পর্যায়ে, যখন নাকি একদম বাজেট ফাইনাল করে ফেলা হয়েছিল, সেই পর্যায়েও কিন্তু নির্দেশ এসেছে। আমি দৈবক্রমে রাজস্ব বিভাগের প্রধানের অফিসে বসেছিলাম। আমাদের এই অর্থনীতি বিভাগের একজন সিনিয়র ভাই রাজস্ব বিভাগের প্রধান ব্যক্তি ছিলেন, তিনি তখন অসহায়ের মতো বলছিলেন মহামান্য রাষ্ট্রপতির একদম সাধারণ একটি অনুরোধ কিন্তু ছিল রাষ্ট্রপতির পক্ষ থেকে, এবং রাষ্ট্রপতির পরামর্শ অনুরোধ এটা বেদবাক্যের মতোই বিবেচিত হয় সরকারি মহলে, আপনি জানেন। তো সেই ক্ষেত্রে এই ধরনের এক্সাম্পশন যদি চলতে থাকে, ভর্তুকি যদি চলতে থাকে, এবং আমি খাত যদি বাড়াতে না পারি, আমি যদি ওয়েবারের পর ওয়েবার দিয়ে যাই, সংবাদপত্রের মালিক, দুষ্ট ব্যবসায়ী, মানে দুর্বিনীত শিল্পপতি, তাদের কারণে যদি আমি ট্যাক্স আদায় না করতে পারি, আমি সরকারের অর্থায়ন কিভাবে করব? আমি গরিবকে, একদিকে ইনফ্লেশন বাড়ছে ডলারের মূল্য বৃদ্ধির জন্য, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির জন্য, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির পরও আপনি জানেন শিল্পপতিরা যারা সৎ ভালো শিল্পপতি তারা বলেছিল তারপর আমাদেরকে গ্যাস দাও, আমাদের ডিজেল পেট্রোল কিনতে না হয়। আমরা কিন্তু গ্যাস দিতে পারছি না শিল্প কলকারখানায়, আমাদের উৎপাদন ব্যাহত হবে, উৎপাদন ব্যাহত হলে আমাদের কর্মসংস্থান ব্যাহত হবে, কর্মসংস্থান ব্যাহত হলে মাননীয় প্রধানমন্ত্রী আজকেও পত্রিকাগুলো উদ্ধৃত করেছে তাকে ভবিষ্যৎমুখী পরিকল্পনা নিয়ে এগুচ্ছেন উনি বলেছেন। তাহলে আমাদের কর্মসংস্থান যদি আমাদের ব্যাহত হয়, বিনিয়োগ ব্যাহত হলে, জ্বালানি সরবরাহ ব্যাহত হলে, তাহলে আমাদের কর্মসংস্থান যদি ব্যাহত হয়, দারিদ্র্য কিভাবে কমবে? আমরা তো আবারও অধিকতর হারে, বিশ্বব্যাংক অলরেডি বলেছে আরো এই যে 2023-24 অর্থ বছরের মধ্যে আরো 5 লক্ষ লোক
নতুনভাবে দারিদ্র্য সীমার নিচে চলে যাবে। বিপজ্জনক পরিস্থিতি। আচ্ছা, তর্কের খাতিরে আপনাকে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হলো, আপনি প্রথম কাজটা কি করবেন? এটা তো একটি ওই যে ইংরেজিতে একটা কথা হয়, ইফ উইশেস ওয়ার হর্সেস বেগার্স শুড রাইড। তো সেটা তারপরে আপনি ধরে নিলাম আপনার মুখে ফুলচন্দন পড়ুক, তারপরে ধরে নিলাম অবশ্যই যেটা ওনারা নিজেরা চিহ্নিত করেছেন মূল্যস্ফীতি এবং গরিবকে মূল্যস্ফীতি কিংবা বাজার অর্থনীতির সে অত্যাচার থেকে রক্ষা করার জন্য সামাজিক সুরক্ষা বেষ্টনী বের করা, মূল্যস্ফীতি কমানোর জন্য বাজার নজরদারি, এবং এখন তো বিশ্ববাজারে অনেকগুলো পণ্যের মূল্য কমছে, তাহলে আমাদের এখানে বাড়ছে কেন? এই যে এই কারণে ডলার ধরে রাখা। দ্বিতীয় হচ্ছে সামাজিক সুরক্ষা বেষ্টনীতে বেশি টাকা দিতে গেলে অপচয় কমাতে হবে, সরকারের কিচ্ছুতা সাধন করব আমি, এবং আমি একটা নজরদারির মাধ্যমে রাজস্ব বাড়ানোর মাধ্যমে কোথায় কোথায় ওয়েস্টেজ হচ্ছে এক্সামশনগুলা কিছুদিনের জন্য হলেও কমানোর মাধ্যমে, ক্যাপাসিটি পেমেন্টকে আমি রিনেগোশিয়েট করার মাধ্যমে, ভারত যেমন পেরেছে, অন্যান্য অনেক দেশ পেরেছে, ইন্দোনেশিয়া দুইবার করেছিল, এভাবে করে সরকার এটা বাড়িয়ে অপচয় কমিয়ে এবং কিচ্ছুতা সাধনের মাধ্যমে সরকারের আকারকে একটা অপটিমাইজ করার চেষ্টা করব আমি, এবং কিছুদিনের জন্য হলেও সরকারের মানে ব্যয়ের ক্ষেত্রে একটা লাগাম টেনে ধরে দেখব যে কিভাবে এটা রোল আউট করা যায়। আমরা তো এখন মেগা প্রকল্প থেকে বেরিয়ে আসতে পারি নাই এই সংকটে। তো মেগা প্রকল্প অনেকগুলো তো জিওপলিটিক্যাল কারণে গ্রহণ করা হয়েছে, তো এগুলার পরিণতি কিন্তু যেগুলা আমরা শ্রীলঙ্কা অভিজ্ঞতা, ইদানিংকালে আফ্রিকার অভিজ্ঞতা যদি আমলে নেই, সেগুলা কিন্তু এত সোজা না, এত সোজা না। কারণ ইদানিংকালে অনেকগুলা জিনিস আপনি জানেন, হার্ভার্ড এবং কলাম্বিয়া নতুনভাবে প্রফেশনালদেরকে, ব্যবসায়ীদেরকে, এক্সিকিউটিভদেরকে জিও পলিটিক্স শেখাচ্ছে, এবং প্রচুর ব্যবসা প্রতিষ্ঠানের সিনিয়র এক্সিকিউটিভদেরকে এই ধরনের জিও পলিটিক্সের কোর্সগুলোতে অংশগ্রহণের জন্য হার্ভার্ডে, কলাম্বিয়াতে, স্ট্যানফোর্ডে পাঠানো হচ্ছে। সো জিও পলিটিক্স যখন অর্থনৈতিক প্রাধিকারকে রাজনীতির প্রাধিকারের দিকে নিয়ে যায়, তখন কিন্তু খুব একটা চয়েস থাকে না। শেষের পথে বা অল্প সময় আছে, আপনি জানেন যে আন্তর্জাতিক পরিস্থিতি একটা, যেটা আমার সামনে যে কাগজ সময়ের আলো, সেখানে বলছে যে রাফা ঘিরে ফেলেছে ইসরায়েলের ট্যাঙ্ক। এটা তো আপনি জানেনই, এটা মার্কিন যুক্তরাষ্ট্রের অনেকগুলো বিশ্ববিদ্যালয়ে প্রচুর আন্দোলন চলছে, অনেক পুলিশ বাধা দেওয়ার চেষ্টা করছে, অনেকে এখানে বিভিন্নভাবে বিভক্ত হয়ে গেছেন। তারপর আস্তে আস্তে আমাদের যেহেতু পরিবারের অনেকেই মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ছেন এবং বৃহত্তর পরিবার, বন্ধুদের সন্তানরাও, তারা বলছে আস্তে আস্তে ওয়ান ওয়ে ট্রাফিকের জায়গায় যাচ্ছে। তো সেক্ষেত্রে একটা সমাধান তো খুবই প্রয়োজন। সারা পৃথিবী পোলারাইজড হয়ে গেছে, যেখানে মার্কিন যুক্তরাষ্ট্র আবার একটা পজিশন নিয়েছে, অনেকগুলো দেশ কিছু বলছে না, আর অনেকগুলো দেশ যারা বলছে তারা আবার দুর্বল জিওপলিটিক্সে। তো সেই আলোকে এখন তো একটা মানে ইসরায়েল তো মনে করছে যে যেহেতু নেতানিয়াহু গভর্নমেন্ট ইজ ভেরি মাচ ফ্রেজাইল এবং উনি নিজেও বেশ আনপপুলার, তো সেই ক্ষেত্রে তার কোনো পথ নেই মানে এককভাবে আক্রমণের গতিটা বাড়ানো ছাড়া। সেই ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র অপরাপর নিরাপত্তা কাউন্সিলের মানে সদস্য রাষ্ট্রগুলো যদি মারাত্মকভাবে এগিয়ে না আসে, এমনকি ইসলামিক রাষ্ট্রগুলোও যদি এক না হতে পারে, ইদানিংকালে পকেট থেকে বিভিন্ন পকেট থেকে হয়তো হামাসকে কিছুটা সহায়তা করা হচ্ছে, কিন্তু সেটা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র আবার তাদের উপরে ক্র্যাকডাউন করছে বিভিন্ন অ্যাপারেটাসের মাধ্যমে। সেই ক্ষেত্রে পরিস্থিতি মোটেই ভালো নয়। সেই ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র সহ বড় বড় দেশগুলো, ব্লকগুলোর থেকে আমরা আরও বেশি সেন্সিবল অ্যাকশন আশা করছি। সময় তো শেষ, অনেক ধন্যবাদ আপনাকে। আপনাকেও ধন্যবাদ। দর্শক মূল্য, আজ রাতের মধ্যে এখানে বিদায় নিচ্ছি, আগামীকাল আবার দেখা হবে। শুভরাত্রি।